আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বেক্সিমকো ফার্মা এই স্টকটা ডিসেম্বর 2024 এর ডেটা অ্যানালাইসিস করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। চলে আসি আমাদের অ্যানালাইসিসে। আজকে আমরা যে স্টকটার অ্যানালাইসিস করব, এই স্টকটার টিকার বিএক্স ফার্মা আর এর কোম্পানি নেম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি 1976 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। এটি স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি কোম্পানি এবং এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি শুরুতেই এদের শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 30.13% এবং ইনস্টিটিউট হোল্ডিংসে রয়েছে 24.55%, ফরেন হোল্ডিংসে 27.11% এবং পাবলিক হোল্ডিংসে রয়েছে 18.21%। বলে রাখা ভালো, এই স্টকটা কিন্তু লন্ডন স্টক এক্সচেঞ্জেও কিন্তু লিস্টেড রয়েছে। যাই হোক, আমরা যদি ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সটা দেখি, ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্স দেখলে ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সে আমরা পাচ্ছি যে ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 69.87% বা 70%-এর মতো। আর অথরাইজড ক্যাপ যদি দেখি, এই স্টকটার অথরাইজড ক্যাপ 1500 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 446 কোটি টাকা এবং মার্কেট ক্যাপ রয়েছে 3470 কোটি টাকা। আর শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে এদের 45 ক্রোরের মতো। আর বিজনেস ম্যাট্রিক্স যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের এমপ্লয়িজ রয়েছে 1122 জন। আর আনঅডিটেড পি বর্তমানে 4.87 আর অডিটেড পি 5.87। এদের এনএভি 107 টাকা 48 পয়সা, এনএভি টু প্রাইস 0.72x। দ্যাট মিনস এই কোম্পানিটার এনএভির 0.72x দামে এই কোম্পানিটা মার্কেটে ট্রেড হচ্ছে, অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু এনএভির চাইতে কম দামে মার্কেটে ট্রেড হচ্ছে। আর আমরা যদি 52x এর প্রাইস রেঞ্জটা দেখি, সো এইটা হচ্ছে আমাদের লো প্রাইস আর এটা হচ্ছে 52x এর হাই প্রাইস। সেই হিসাবে এই স্টকটা কিন্তু 1/4 বা 1/5 একটা কন্ডিশনে বর্তমানে আছে, যেখানে তার কারেন্ট প্রাইস 77 টাকা 80 পয়সা, 52x এর লো প্রাইস 64 টাকা 20 পয়সা এবং 52x এর হাই প্রাইস 139 টাকা। আর এই স্টকটার গত বছরের ইপিএস ছিল 13 টাকা আর পি রেশিও 4.87, এনএভি এবং এনএভি টু প্রাইস যেটা অলরেডি একবার বলেছি। তো লাস্ট কোয়ার্টার বা আমরা এই ভিডিওতে ডিসেম্বর 2024 এর কোয়ার্টার অনুসারে এই স্টকটার অ্যানালাইসিস করব, যেটা তার জন্য কোয়ার্টারলি সেকেন্ড কোয়ার্টার এবং লাস্ট ইয়ার এন্ড হয়েছিল জুন 2024-এ। তো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার টোটাল অ্যাসেটস কিন্তু গত 10 বছরে টোটাল অ্যাসেটস এর একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এই যে গ্রাফটা, যেটা 2016 সালে ছিল 31,149 মিলিয়ন এবং বর্তমানে রয়েছে 73,800 মিলিয়ন। তো এইখানে যদি আমরা দেখি যে কারেন্ট রেশিও 2.1x, দ্যাট মিনস এই কোম্পানিটার বর্তমানে যে কারেন্ট লায়াবিলিটিস রয়েছে তার 2.1x টাইমস তার কারেন্ট অ্যাসেটস রয়েছে। তো বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটার কারেন্ট লায়াবিলিটিসটা তার কারেন্ট অ্যাসেটস এর চাইতে তুলনামূলক কম রয়েছে। এছাড়াও আমরা যদি তাদের টোটাল লায়াবিলিটিস দেখি, টোটাল লায়াবিলিটিতে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার গত 10 বছরের বা জুন 2016 এর তুলনায় কিন্তু তাদের লায়াবিলিটিস প্রায় ডাবল বা ডাবলের চাইতে বেশি হয়েছে আসলে। তো এই ক্ষেত্রে হয়তো কোম্পানিটার আসলে এই যে লায়াবিলিটিস গুলা রয়েছে, এটা কিভাবে তারা কমাতে পারে সেই দিকে তারা মনোনিবেশ করতে পারে। আর আমরা যদি টোটাল ইকুইটি দেখি, ইকুইটিতেও কিন্তু আমরা একটা ক্রমাগত ইনক্রিজ মোড একটা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু ডিসেম্বর 2024, সো এই ডিসেম্বর 2024 পর্যন্ত তারা কিন্তু গত 10 বছরের শেয়ার হোল্ডার্সদের জন্য ইকুইটি ক্রিয়েট করে আসতেছে বা ইকুইটির গ্রোথ মেনটেন করতে পারতেছে, হুইচ ইজ ভেরি গুড। এবং আমরা যদি এই পর্যায়ে কোম্পানিটার কোয়ার্টারলি আর্নিংস ডেটা দেখি এবং শুরুতেই আমরা এই কোয়ার্টার মানে ডিসেম্বর কোয়ার্টারের ডেটাটা দেখব। তো ডিসেম্বর কোয়ার্টারের ডেটা যদি দেখি, সেখানে আমরা রেভিনিউ গ্রোথ পাচ্ছি 12.80% এবং অপারেটিং প্রফিট গ্রোথ পাচ্ছি আমরা 12.34% আর নেট প্রফিটের গ্রোথ আমরা পাচ্ছি 27.65%। তো বোঝাই যাচ্ছে যে এদের কিন্তু টপ লাইনে ভালো একটা গ্রোথ রয়েছে, ডাবল ডিজিট গ্রোথ
রয়েছে 12.80% এবং বটম লাইন পর্যন্ত কিন্তু তারা ভালো একটা গ্রোথ নিয়ে আসতে পারতেছে, যেটাও 27.65%। এটা কিন্তু গত বছরের ডিসেম্বর কোয়ার্টারের সাথে কম্পারিজন হচ্ছে এখানে। আর আমরা যদি তাদের অপারেটিং প্রফিট মার্জিন দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বর্তমানে অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে 19.51% এবং নেট প্রফিট মার্জিন 14.88%। সো এটা আমাদের কাছে ভালোই মনে হচ্ছে যে এই কোম্পানিটার কিন্তু ওভারঅল অপারেটিং বা নেট প্রফিট মার্জিন কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে। তারা মার্কেটে যেহেতু থার্ড বা মার্কেটের লিডারের দিক থেকে এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু থার্ড বা ফোর্থ পজিশনে রয়েছে, সেই হিসেবে কিন্তু তারা ভালোই করতেছে। আর আমরা যদি 6 মাসের ডেটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের রেভিনিউ গ্রোথ গত 6 মাসে, দ্যাট মিনস কিন্তু জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, আগের বছরের জুলাই থেকে ডিসেম্বরের তুলনায় ছিল রেভিনিউ গ্রোথ 8.84%, অপারেটিং প্রফিট গ্রোথ 11.75%, নেট প্রফিট গ্রোথ 17.55%। সো বোঝাই যাচ্ছে যে তাদের কিন্তু অপারেটিং প্রফিট গ্রোথ এবং নেট প্রফিটে ভালো একটা গ্রোথ রয়েছে, আর রেভিনিউ গ্রোথটাও কিন্তু তেমন খারাপ না বা মোটামুটি ভালো, কারণ স্কয়ার ফার্মাতে কিন্তু আমরা রেভিনিউ গ্রোথটা আর একটু কম পেয়েছিলাম। আর আমরা যদি এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন দেখি এবং নেট প্রফিট মার্জিন দেখি, সেক্ষেত্রে অপারেটিং প্রফিট মার্জিনে পাচ্ছি 20.21% এবং নেট প্রফিট মার্জিন 14.62%, যেটা কিন্তু এই যে এইখানের অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিনের সমান বা কাছাকাছিই আছে। সো এটাও ওভারঅল ভালো নাম্বারই মনে হচ্ছে। সো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার এই 6 মাসের ডেটাকে ইউজ করে তার একটা অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা দেখবো। সো অ্যানুয়ালাইজড আর্নিং ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে 5 বছরের রেভিনিউ সিএজিআর, এটা কিন্তু এই যে এস্টিমেটেড জুন 2025 এর ডেটা আমরা এস্টিমেট করে নিয়েছি, সেই হিসাবে আমরা 5 বছরের রেভিনিউ সিএজিআর পাচ্ছি 13.40%। দ্যাট মিনস গত 5 বছর ইয়ার অন ইয়ার তার 13.40% রেভিনিউ ইনক্রিজ করেছে। এবং 10 বছরের রেভিনিউ সিএজিআর যদি দেখি, সেটাও কিন্তু 15.28%। সো এই দুইটা নাম্বারে কিন্তু বেশ ভালো একটা নাম্বার, কারণ রেভিনিউ সিএজিআর 15% করে থাকা মানে কিন্তু 10 বছরে প্রায় তারা 3.5x কিন্তু রেভিনিউ বাড়াচ্ছে। সো এটা যদি আমরা এখানেও দেখি, এখানে দেখলে দেখতে পাচ্ছি যে 13,000 সামথিং ছিল তাদের জুন 2016-তে, এবং জুন 2025-এ এস্টিমেটেড রেভিনিউ আসতেছে 48,000 সামথিং। তো বোঝাই যাচ্ছে যে তাদের রেভিনিউ কিন্তু হিউজ একটা গ্রোথ হয়েছে রেভিনিউর। এবং আমরা যদি নেট প্রফিটের সিএজিআর দেখি, নেট প্রফিটের সিএজিআর দেখলেও দেখতে পাচ্ছি 5 বছরের নেট প্রফিট সিএজিআর 14.84% এবং 10 বছরের নেট প্রফিটের সিএজিআর 15.20%। তো এইখানেও কিন্তু এই কোম্পানিটা বেশ ভালো করতেছে, নেট প্রফিটও কিন্তু বেশ ভালো একটা সিএজিআর আমরা দেখতে পাচ্ছি। আর অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন যেহেতু আমরা 6 মাসের ডেটার উপর বেস করে অ্যানুয়ালাইজড করেছি, তো আগেরটাই রয়েছে। আর আমরা যদি এখানে আসলে এই যে নেট প্রফিট মার্জিন সিএজিআরটা আমরা বুঝতে পারতেছি, যদি তাদের ইপিএস বা আর্নিংস পার শেয়ার দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা কিন্তু 10 বছরে 4 টাকা 41 পয়সা থেকে 15 টাকা 74 পয়সা পর্যন্ত এসেছে। দ্যাট মিনস কিন্তু নিয়ার অ্যাবাউট 4 টাইমস। তো 15% করে যেহেতু বাড়িয়েছে, সেই কারণে কিন্তু 3.5 or 4 টাইমসের আশেপাশে তারা চলে এসেছে। এইটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। তাদের টপ লাইন এবং বটম লাইন গ্রোথটা বেশ ভালো আমরা বুঝতে পারতেছি। সো আমরা যদি তাদের রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের রেভিনিউ কিন্তু হিউজ বেড়েছে বা রেভিনিউর গ্রোথটা কিন্তু হিউজ, বাট সমস্যা হলো একই সাথে কিন্তু তাদের আসলে কস্ট অফ গুডস সোল্ডটাও অলমোস্ট সেম পোর্শনেই বেড়েছে। কারণ রেভিনিউ যে হারে বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু কস্ট অফ গুডস সোল্ডও মোটামুটি সেম হারে না বাড়লেও কিন্তু অলমোস্ট সেম হারেই বাড়তেছে, যেটার ইফেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের নেট প্রফিট মার্জিন কিন্তু সবসময়ই এই যে 14-15 এই নাম্বারের আশেপাশেই ঘোরাঘুরি করেছে। জাস্ট একটা আমরা এক্সেপশন দেখেছি জুন 2021-এ, এছাড়া কিন্তু এদের নেট প্রফিট মার্জিন কিন্তু 15%-এর আশেপাশেই থাকে। সো তাদের কিন্তু এই যে কস্ট অফ গুডস সোল্ডটা খুব অপটিমাইজ না করতে পারার কারণে তারা কিন্তু নেট প্রফিট মার্জিনে সেটার আমরা তেমন রিফ্লেকশন দেখি নাই। একটা ভালো কোম্পানির ম্যানেজমেন্টের একটা বড় ব্যাপার হলো তারা কিন্তু তাদের ওভার দ্য টাইম কস্ট অফ গুডস সোল্ড কমাতে পারে। তো এই ক্ষেত্রে তারা যেহেতু ইম্পোর্ট করতে হয় বা আরো অনেক কস্ট থাকে, সেই ক্ষেত্রে হয়তো এই কোম্পানিটা সেই হিসাবে অত বেশি অপটিমাইজ করতে পারে নাই, বাট করতে পারলে সেটা অবশ্যই খুবই ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হতো। যাই হোক, আমরা এই পর্যায়ে কোম্পানির কিছু রেশিও ডেটা দেখবো। তো আমরা শুরুতেই আসি অ্যাসেট টার্নওভার রেশিও। অ্যাসেট টার্নওভার রেশিও দেখতে পাচ্ছি
বর্তমানে এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার রেশিও রয়েছে 0.7x। দ্যাট মিনস তারা যেই অ্যাসেট রয়েছে তাদের, সেই তুলনায় তারা কিন্তু 0.7x টার্নওভার জেনারেট করতে পারতেছে, বা তাদের অ্যাসেটের 70% তারা টার্নওভার জেনারেট করতেছে। আর আমরা যদি এই কোম্পানিটার ইনভেন্টরি টার্নওভার রেশিও দেখি, যেটা আমরা পাচ্ছি 1.7x, দ্যাট মিনস তাদের যে ইনভেন্টরি রয়েছে তার 1.7x তারা টার্নওভার জেনারেট করেছে। আর আমরা যদি রিসিভেবলস টার্নওভার রেশিও দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 11.9x। আমরা যদি তাদের ডেট রেশিও দেখি, ডেট রেশিও পাচ্ছি 7.87x। দ্যাট মিনস তাদের যে অ্যাসেট রয়েছে, অ্যাসেটের এগেনস্টে তারা 7.87 বা অলমোস্ট 8% তাদের ডেট রয়েছে। আর ডেট টু ইকুইটি রেশিও 11%-এর মতো। তো তাদের যে ইকুইটি রয়েছে সেটার এগেনস্টে তাদের 11% ডেট রয়েছে। আর তাদের ডেট কভারেজ রেশিও 9.94, এটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এটার মানে হলো যে প্রতি 9 টাকা 94 পয়সা বা 10 টাকা অপারেটিং প্রফিটের এগেনস্টে তাদের 1 টাকা ইন্টারেস্ট পে করতে হয়। সো বোঝাই যাচ্ছে যে তাদের কিন্তু ডেট পজিশনটাও বেশ ভালো অবস্থানেই রয়েছে বেক্সিমকো ফার্মার। আর আমরা যদি ক্যাপেক্স টু রেভিনিউ দেখি, সো ক্যাপেক্স টু রেভিনিউতে পাচ্ছি 6.36%। সো এইখানে কিন্তু এই কোম্পানিটা তাদের রেভিনিউ 6.36% ক্যাপেক্সে খরচ করতেছে। আর আমরা যদি ক্যাপেক্স টু নেট প্রফিট দেখি, যেটা পাচ্ছি 43.49%। দ্যাট মিনস তারা তাদের নেট প্রফিটের 43.49% ক্যাপেক্সে খরচ করতেছে। তো এই জায়গাটায় যদি একটু বলি, বাংলাদেশের আসলে কোম্পানিগুলোর মধ্যে একটা মেন্টালিটি দেখা যায় যে তারা কিন্তু ক্যাপেক্সে খরচটা একটু বেশি দেখিয়ে তারা সেখান থেকে কিছু মানি কাটিং করে। আমি বলতেছি না যে এখানে বেক্সিমকো ফার্মা সেম কাজ করেছে বা করতেছে, বাট তাদের কিন্তু ক্যাপেক্স টু নেট প্রফিটের রেশিওটা কিন্তু বেশ বড় একটা নাম্বার মনে হচ্ছে। সো এই জায়গাটায় আসলে তাদেরকে ক্যাপেক্স টু নেট প্রফিটটা খুব ভালো বা ভালো এরকম কিছুই বলতে পারতেছি না, যেহেতু লাস্ট ইয়ারে তাদের কিন্তু তেমন সিগনিফিকেন্ট এক্সপানশন আমরা দেখি নাই। সো এই জায়গায় এই যে ক্যাপেক্স তারা যে খরচ করতেছে, এইটাকে আসলে আমরা ভালো বলতে পারতেছি না, অ্যাটলিস্ট বেক্সিমকো ফার্মার মতো কোম্পানির জন্য। কারণ তাদের যে ওনার রয়েছে বা তাদের যে ডিরেক্টর বোর্ড রয়েছে, তাদের বিরুদ্ধে কিছু অ্যালিগেশন তো রয়েছেই, যেটা যদিও তারা বলে যে এটা পলিটিক্যাল রিজনে, বাট স্টিল তাদের কিন্তু কিছু পলিটিক্যাল অ্যালিগেশন রয়েছে। সো সেই হিসাবে আমরা একটু এখানে কনসার্ন বোধ করতেছি, এবং এই নাম্বারটাকে আমরা আসলে ভালো নাম্বার বলে সার্টিফিকেশন দিতে পারতেছি না, অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে। যাই হোক, সো আরওএ এবং আরওই যদি দেখি, যে এটা আরওএ রয়েছে 9.51%, আরওই 13%-এর মতো, এবং আরওসি 18.57%, আরওআইসি 11.81%। তো এই নাম্বারটা ওভারঅল আসলে আরওএ আরওসি বা এই যে রিটার্নের নাম্বারগুলো, তো এইগুলো মোটামুটি ভালোই মনে হচ্ছে, কারণ ডাবল ডিজিট নাম্বার রয়েছে। বাট স্টিল বর্তমানে যেহেতু ইন্টারেস্ট রেটটা বেশ হাই, কারণ আমরা 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড পাচ্ছি 12% বা 13%-এর আশেপাশে, সেই হিসাবে কিন্তু এই নাম্বারটা অত লুক্রেটিভ না। বাট ইন্টারেস্ট রেট যেটা, সেটা যখন কুল ডাউন হবে তখন হয়তো এই নাম্বারটা আমাদের কাছে লুক্রেটিভ মনে হতে পারে। তো আমরা যদি তাদের ডেট টু ইকুইটি রেশিও দেখি, ডেট টু ইকুইটি রেশিও দেখলে দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু ডেট কমেছে, জুন 2019-এর পরে তারা ডেট কমাচ্ছে, এটা বেশ ভালো একটা ব্যাপার। সো এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর অ্যাসেট টার্নওভার রেশিও কিন্তু তাদের বাড়তেছে, এটাকেও অ্যাপ্রিসিয়েট করি। বোঝা যাচ্ছে যে তাদের যে টার্নওভারটা বাড়তেছে সময়ের সাথে সাথে, বা তারা যে এই র্যাপিডলি টার্নওভার বাড়াইতে পারতেছে, সেটার কারণে কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিও বাড়তেছে। তো এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি। আর তাদের আরওইটা কিন্তু আসলে খুব বেশি আরওইতে আমরা চেঞ্জ দেখি না, যেটা অলরেডি একবার বলেছি যে ম্যানেজমেন্ট কিন্তু আসলে কিছু জায়গায় হয়তো আর একটু যদি অপটিমাইজ করতে পারতো সেটা ভালো হতো। বাট আরওইর এই নাম্বারটা ওভারঅল অলরেডি যেটা একবার বলেছি যে এটা কিন্তু খুব একটা খারাপ না, বাট এখানে হয়তো আমরা একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারলে যে সেটা আরো ভালো হতো। আর এই পর্যায়ে যদি আমরা তাদের ক্যাশ ফ্লো দেখি বা ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করি, তো সেক্ষেত্রে আমরা তাদের ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার পাচ্ছি 2.71 বা অলমোস্ট 3 টাকার মতো। সো বলে রাখতেছি, এইখানে কিন্তু যেহেতু আমরা ডিসেম্বর কোয়ার্টারের ডেটা নিচ্ছি, তো ক্যাশ ফ্লো ডেটাটা আমরা অ্যাকচুয়াল বা এক্সাক্ট ক্যাশ ফ্লো অ্যানালাইসিসটা করতে পারবো না অ্যানুয়াল রিপোর্ট ছাড়া। সো আমরা তারপরও ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার পাচ্ছি 3 টাকার মতো, যেটা কিন্তু 28.7 টাইমস মোর দামে সে তার মার্কেটে ট্রেড হচ্ছে, বা তার ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল রয়েছে 28.7x। আর আমরা তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও, সো এই কোম্পানিটা যেহেতু ডিসেম্বর কোয়ার্টার পর্যন্ত কোনো ডিভিডেন্ড পে করে নাই, সো এখানে আমরা আসলে যে নাম্বারটা পাচ্ছি বা ডিভিডেন্ডের যে নাম্বারটা রয়েছে, এটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছি না। থার্ড কোয়ার্টার বা ফোর্থ কোয়ার্টার অথবা অ্যানুয়াল রিপোর্টের ডেটা অনুসারে তখন আমরা হয়তো এগুলো নিয়ে কথা বলতে পারবো। আর ফ্রি ক্যাশ ফ্লোর ক্ষেত্রেও অলমোস্ট সেম, কারণ এখানে ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু আমরা আগের বছরের তুলনায় বেশ কম একটা নাম্বার দেখতে পাচ্ছি।
বাট সো সেই নাম্বারটাকে যদি আমরা কনসিডারেশনে আনি 10 ইয়ার্সে কিন্তু ভালো একটা ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রয়েছে। সো বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটা ফ্রি ক্যাশ ফ্লো রিসেন্ট ইয়ারগুলোতে ভালো করতেছে। আমরা যদি ডিভিডেন্ড পেড অ্যামাউন্টটা দেখি সেটা দেখলেও দেখতে পাচ্ছি যে এইখানে 2 বছর যাই ছিল, দেন 4 বছর কিন্তু সেম লেভেলের ডিভিডেন্ড তারা পে করেছে, তারপর আবার এখন 3 বছর অলমোস্ট সেম পে করতেছে, দেন আসলে পরের বছর পে করলে বোঝা যাবে কেমন পে করেছে। আর ডিভিডেন্ড পে আউট রেশিও দেখতে পাচ্ছি এই কোম্পানির ক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু গত 10 বছর আমরা কিন্তু এই যে 20%-এর 10 আর 20%-এর মাঝামাঝি একটা জায়গায় পাচ্ছি, বাট মাঝখানে কয়েকটা বছর 30, 33 এবং 27 এরকম নাম্বার পেয়েছি। সো এই বছরও কিন্তু এরকমই 30%-এর আশেপাশে। বাট এই যে একটা বাংলাদেশি কোম্পানিগুলোর যে একটা সমস্যা আছে যে তারা ভালো ডিভিডেন্ড পে করে না, সো এইখানে আসলে বলবো যে এই কোম্পানিটার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি তারা 40 বা 50% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করবে, যেখানে কিন্তু তাদের একটা ব্যাড রেকর্ড মাঝখানে তো আছেই, যেখানে তারা 20%-এর মতো পে করেছে। তো আশা করবো সামনে তারা ভালো নাম্বারে ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করবে। আর আমরা যদি তাদের ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডটা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রথম এই যে 10 বছরের ডেটার মধ্যে প্রথম 3-4 বছর তারা ফ্রি ক্যাশ ফ্লোতে বেশ স্ট্রাগল করেছে, কয়েকটা বছর তো মাইনাস ছিল। দেন আসলে রিসেন্ট ইয়ারগুলোতে তাদের ফ্রি ক্যাশ ফ্লোটা বেশ বা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টেই এসেছে। এই বছর আমরা ইয়ার এন্ডে হয়তো বুঝতে পারবো বা অ্যানুয়ালাইজ ডেটা পেলে তখন হয়তো আমরা বুঝতে পারবো যে তাদের ফ্রি ক্যাশ ফ্লো আসলে ইভেন্চুয়ালি কি অবস্থায় রয়েছে। যাই হোক, আমরা তাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলাম, এই পর্যায়ে কিছু ভ্যালুয়েশন মেথডে আমরা তাদের ভ্যালুয়েশন করব। সো শুরুতেই আসি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে যদি আসি সেক্ষেত্রে আমরা তাদের যে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট, সেই ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টগুলো নিয়েছি। এই বছরটা বা এখন পর্যন্ত যে রেট আমরা পেয়েছি সেটাতে কিন্তু আসলে তারা ডিভিডেন্ড তেমন পে করা নেই, সো এটাকে আমরা কনসিডারেশনে আনতেছি না। বাট আগেরগুলোও যদি আনি আমরা সেই ক্ষেত্রে পাচ্ছি যে তাদের ডিভিডেন্ড অ্যাভারেজ গ্রোথ রেট কিন্তু সবগুলোকে আমরা যোগ করলে পাচ্ছি 21.43%, আর ডিসকাউন্ট রেট পাচ্ছি আমরা বর্তমানে 11.95% ধরতেছি, কারণ এটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তো আমরা যদি এই কোম্পানিটার জন্য ডিভিডেন্টের ইন ফিউচার বা সামনের দিকে যদি আমরা ডিভিডেন্টের গ্রোথ রেট ধরি 7%, যেহেতু আসলে তাদের পলিটিক্যাল কিছু সমস্যা রয়েছে, সো পলিটিক্যাল জিনিসপত্র আমরা কনসিডারেশনে নেই, আমরা এই কোম্পানিটার ভ্যালুয়েশন করার ক্ষেত্রে একটু কনজারভেটিভ থাকবো। সো আমরা কনজারভেটিভ থাকলে আমরা পাচ্ছি তাদের কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 76.84 টাকা বা 77 টাকার মতো অলমোস্ট, যেটা কিন্তু 0.19% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এখানে চাইলে কিন্তু আমরা হয়তো আরেকটু অপটিমিস্টিক থাকতে পারি, বাট আমরা একটু কনজারভেটিভই থাকবো তাদের জন্য, কারণ যেহেতু কিছু পলিটিক্যাল প্রবলেম রয়েছে বা এদের যে ওনার তাদের বিরুদ্ধে যেহেতু দুর্নীতির বেশ কিছু অ্যালিগেশনস রয়েছে, সো এখানে হয়তো দুর্নীতি হলে বাজে কিছু বের হইতেও পারে, সেই জন্য আমরা একটু কনজারভেটিভ থাকতেছি। যাই হোক, এই পর্যায়ে আমরা ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব। সো ডিসিএফ মডেলে যদি আমরা ভ্যালুয়েশন করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রি ক্যাশ ফ্লোর ফুল ডেটাটা পাচ্ছি না, বাট আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব অ্যানুয়ালাইজড ডেটা নেওয়ার জন্য, বাট এটাও অ্যাকুরেট না। সো হয়তো আমরা যদি কখনো অ্যানুয়াল রিপোর্ট অ্যানালাইসিস করি সেক্ষেত্রে হয়তো এক্সাক্টটা পাওয়া যাবে। যাই হোক, অ্যানুয়াল রিপোর্ট বা আমরা অ্যানুয়ালাইজড করে এই ডেটাটা পেয়েছি। বর্তমান বছরে যেহেতু ডেটাটা বেশ কম, আমরা কিন্তু অ্যাভারেজ গ্রোথ রেটটা মাইনাস পাচ্ছি, কারণ এখানে কিন্তু বড় বড় কয়েকটা মাইনাস নাম্বার ছিল। বাট আমরা যদি ওইটাকে বাদও রাখি, জাস্ট আগের 2টা বছরকে বা 18-19-এর যে টাইমটাতে তারা বিশেষ করে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে একটু স্ট্রাগল করতেছিল, সো এটাকে আমরা বাদ রাখলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ পাচ্ছি 59.88%, যেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বা 60%-এর মতো। সো সেই হিসাবে আমরা যেহেতু বললাম যে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করার ক্ষেত্রে আমরা একটু কনজারভেটিভ থাকবো। সো আমরা ধরে নিচ্ছি যে তাদের নেক্সট 10 ইয়ার্স ডিসিএফ মডেলে বা তাদের ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ হবে 5% করে। সো ফ্রি ক্যাশ ফ্লোর যদি 5% করে গ্রোথ হয় সেক্ষেত্রে আমরা তাদের ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 58 টাকার মতো, যেটা বর্তমানে 25% ওভার ভ্যালুড রয়েছে বা 25%-এর মতো ওভার ভ্যালুড রয়েছে। যাই হোক, আমরা এই পর্যায়ে রিসিডুয়াল ইনকাম মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। সো রিসিডুয়াল ইনকাম মডেলে যদি আমরা ভ্যালুয়েশন করি, ভ্যালুয়েশন করলে শুরুতেই আসে ইকুইটি গ্রোথ রেট। তো এইখানে আমরা পাচ্ছি 9.91%। সো এইখানে আমরা আসলে মেইনলি যেটা করেছি গত 10 বছরের ইকুইটি নিয়েছি, দেন তার যে গ্রোথ রেটটা সেটার অ্যাভারেজ করে আমরা পেয়েছি 9.91%, এবং নেট প্রফিটের অ্যাভারেজ গ্রোথ রেট যেটা আমরা পেয়েছি সেটা 16.15%। তো এইখানেও 10 বছরের ডেটা নিয়ে আমরা অ্যাভারেজ করেছি। আর এইখানে আমরা পারপেচুয়াল গ্রোথ রেট বা টার্মিনাল গ্রোথ রেট ধরতেছি 3%, আর ডিসকাউন্ট রেট ধরতেছি 11.95%, যেটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। যাই হোক, সো আমরা যদি আসলে একটু কনজারভেটিভ থেকেই এই কোম্পানিটার জন্য যদি ভ্যালুয়েশন করি সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তাদের নেক্সট 10 ইয়ার্স নেট
প্রফিটের গ্রোথ হবে 5% করে, এবং তাদের যেই ইকুইটি রয়েছে সেইখানে গ্রোথ হবে 3% করে। সো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এই কোম্পানিটার অনেক ভ্যালুয়েশন পাচ্ছি, যেটা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু দাঁড়াচ্ছে 172 টাকা 56 পয়সা, যেটা কিন্তু বর্তমানে 125% আন্ডার ভ্যালুড রয়েছে। তো আমরা যদি এই পর্যায়ে এই কোম্পানিটার যেই 3টা মডেলে ভ্যালুয়েশন করেছি সেটার একটা সামারি করি বা সামারি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিএফ মডেলে পেয়েছিলাম 58 টাকার মতো, আর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি 77 টাকার মতো, দেন আমরা রেসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি 173 টাকার মতো। সো এই তিনটার যদি অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে দাঁড়াচ্ছে 102 টাকা। তো এটা কিন্তু বর্তমানে তার কারেন্ট যে প্রাইস রয়েছে সেইটার এগেনস্টে 33.52% আন্ডার ভ্যালুড রয়েছে। সো বলে রাখা ভালো যে এখানে কিন্তু আমরা একটু কনজারভেটিভ থেকেই ভ্যালুয়েশন করেছি, দেখেছেন। সো আমরা এখানে হয়তো একটু অপটিমিস্টিক থাকলে ভ্যালুয়েশনটা কিন্তু আরো বেশি আন্ডার ভ্যালুড হয়তো আসতে পারতো, বাট তার যেহেতু পলিটিক্যাল কিছু রেস্ট্রিকশনস বা পলিটিক্যাল কিছু রিজন রয়েছে, এবং তাদের যে ওনার তাদের বিরুদ্ধে আসলে যেহেতু দুর্নীতির বেশ কিছু অ্যালিগেশনস রয়েছে, তো সেই হিসাবে আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করেছি বা একটু কনজারভেটিভ থাকার চেষ্টা করেছি ভ্যালুয়েশনের ক্ষেত্রে। সো সেই হিসাবে আমরা পাচ্ছি এটা 33.52% আন্ডার ভ্যালুড। এখন আমরা এই কোম্পানিটার জন্য কিছু প্রোজ অ্যান্ড কনস সাইড দেখবো, বা বুলিশ অ্যান্ড বিয়ারিশ টেকওয়েজ যেটাকে আমরা বলি। সো শুরুতেই আসি বুলিশ টেকওয়েজে। বুলিশ টেকওয়েজে আমরা দেখতে পাচ্ছি যে এদের কিন্তু স্ট্রং রেভিনিউ অ্যান্ড প্রফিট গ্রোথ রয়েছে। সো আমরা এখানে দেখেছিলাম যে তাদের কিন্তু রেভিনিউর যে গ্রোথটা এবং প্রফিটের যে গ্রোথটা, এটাকে আমাদের কাছে বেশ স্ট্রং মনে হয়েছে, এটা তাদের জন্য একটা বুলিশ টেকওয়েজ হিসাবেই আমাদের মনে হয়েছে। দেন আরেকটা তাদের রয়েছে হেলদি প্রফিট মার্জিন। সো আমরা প্রফিট মার্জিনেও পেয়েছি 20% অপারেটিং প্রফিট মার্জিন, এবং নেট প্রফিট মার্জিন 14.62%। এইটাও আমাদের কাছে বেশ হেলদি বা একটা ভালো নাম্বার মনে হয়েছে। আর দেন আমরা এই কোম্পানিটাকে আসলে 33% আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি। সো এটা আমাদের জন্য একটা বুলিশ টেকওয়েজ মনে হয়েছে। আর আমরা যদি এরপর যে বিয়ারিশ টেকওয়েজটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখেছি তাদের ক্যাপেক্সে বেশ ইন্টেন্সিটি রয়েছে, বা আমরা এখানে দেখেছিলাম যে তারা তাদের নেট প্রফিটের কিন্তু 43.49% ক্যাপেক্সে খরচ করতেছে। সেটা আমাদের কাছে খুব একটা ভালো ব্যাপার মনে হয় না এই কোম্পানিটার জন্য, যে কারণে আমরা এটাকে বিয়ারিশ টেকওয়েজে রেখেছি। এবং তাদের যে রিটার্ন রেশিওটা, এটা কিন্তু একটু উইকার মনে হয়েছে আমাদের ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসের এগেনস্টে। তো এখানে যদি আমরা দেখি যে তাদের আরওআইসি বা আরওসি যেটা ছিল 18.57%, আর আরওআইসি আমরা পেয়েছি 11.81%। তো এটা আসলে ভালো নাম্বার, বাট যেহেতু আসলে বর্তমানে ইন্টারেস্ট রেটটা বা ফিক্সড ইনকাম ক্লাসের রিটার্নটা যেহেতু হাই, সেই হিসাবে আমাদের কাছে একটু স্লো মনে হয়েছে, বা ফিক্সড ইনকামের তুলনায় যদি বেটার নাম্বার হইতো সেই ক্ষেত্রে হয়তো আমরা ভালো কনসিডার করতাম, যেটা হয়তো সামনের দিনগুলোতে এই বিয়ারিশ টেকওয়েজটাই হয়তো একটা পজিটিভ হয়ে যাবে। আর তারপর আমাদের কাছে যেটা সবচেয়ে বড় মনে হয়েছে যে এই কোম্পানিটা কিন্তু লো ডিভিডেন্ড পেআউট রেশিও মেনটেন করে, যেটা কিন্তু আমরা দেখেছি যে এইখানে কিন্তু 10 to 20%-এর মাঝে তারা অনেকদিন ছিল, দেন এখনো কিন্তু 30%-এর মতো তারা ডিভিডেন্ড পেআউট রেশিও মেনটেন করতেছে। সো এই জায়গাটায় আমরা এই কোম্পানিটার কাছ থেকে একটা ইমপ্রুভমেন্ট আশা করতেছি। তো এই ছিল কিন্তু তাদের বিয়ারিশ অ্যান্ড বুলিশ টেকওয়েজ। তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার টেকনিক্যাল চার্টে অবস্থানটা দেখে নিব। সো আমরা এই যে বেক্সিমকো ফার্মা এই স্টকটার চার্টে আছি, এবং আমরা উইকলি ভিউতে আছি। সো উইকলি ভিউতে আসার পরে আমরা যেটা করেছি, ভিডিওটাকে লম্বা না করার স্বার্থে আমরা কিন্তু আগে থেকেই সেই লেভেলসগুলো ড্র করে রেখেছিলাম। সো আমরা যদি সেটাকে রিভিল করি, রিভিল করলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু এই লেভেলটা তার জন্য একটা ভালো লেভেল ছিল, যেটা এখন বর্তমানে সাপোর্ট জোন হিসেবে কাজ করতেছে। আর উপরে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে এটা রয়েছে, দেন সেকেন্ড রেজিস্ট্যান্স জোন হিসেবে এই জোনটা এই কোম্পানিটার জন্য রয়েছে। তো সেই হিসাবে তার যে সাপোর্ট জোন, সেইখান থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স জোনে তার কিন্তু একটা 50%-এর মতো বা 55%-এর মতো রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোনে 181% রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর বর্তমান প্রাইস থেকে যদি আমরা সেকেন্ড জোনে ধরি, সেটাও কিন্তু 143%, আর ফার্স্ট জোনে কিন্তু রয়েছে 35% বা 30%-এর মতো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা। তো আমরা কিন্তু বর্তমান যে প্রাইস, সেইখান থেকে কিন্তু তাদের যেই ভ্যালুয়েশন করেছি সেটাতেও কিন্তু 30%-এর একটা রিটার্ন পেয়েছি। সো এইখানে কিন্তু আমরা টেকনিক্যাল চার্টও 35%-এর একটা গ্যাপ পাচ্ছি। তো বোঝাই যাচ্ছে যে আমাদের যেই ভ্যালুয়েশন এসেছে সেই ভ্যালুয়েশনে হয়তো এই কোম্পানিটা যেতে পারবে, যদি কোনো বিগ ব্যাড নিউজ এই কোম্পানিটার জন্য না আসে। আর এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, টেকনিক্যাল
পার্সপেক্টিভে এই কোম্পানিটা একটা ভালো অবস্থানে রয়েছে, কারণ যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকেন বা ইনডিউসমেন্ট আইডিয়ার সাথে যারা পরিচিত তারা জেনে থাকবেন যে এই লেভেলটা কিন্তু এই কোম্পানিটার জন্য একটা ইনডিউসমেন্ট জোনই ছিল। সো এই যে ইনডিউসমেন্ট জোন, এই জায়গায় কেউ এন্ট্রি নিলে তার জন্য হয়তো স্টপ লস হতো এই 50 টাকা লেভেলের নিচে, আর টেক প্রফিট হতো কিন্তু এই যে সে কিন্তু চাইলে এই পর্যন্তও যেতে পারে। সো আমরা যদি ইনডিউসমেন্ট বা টেকনিক্যাল যে চার্ট সেই হিসাবেও যদি ড্র করি, সো সেই হিসাবে ব্যাপারটা দাঁড়ায় এরকম যে আমরা স্টপ লসটা সেট করব হয়তো 50 টাকার আশেপাশে, আর আমরা যদি সেইখান থেকে এই ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটাও ধরি সেক্ষেত্রে কিন্তু আমরা রিস্ক টু রিওয়ার্ড পাচ্ছি 7। তো বোঝাই যাচ্ছে যে টেকনিক্যাল চার্টে বা টেকনিক্যাল কন্ডিশনে বেক্সিমকো ফার্মা কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে। এই কোম্পানিটা কিন্তু লং টার্মের যে চার্ট সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একটা আপ ট্রেন্ডে এখন পর্যন্ত আছে। সো বোঝাই যাচ্ছে যে টেকনিক্যাল চার্টে কিন্তু এদের কন্ডিশন ভালো, সেই হিসাবে টেকনিক্যাল চার্ট অনুসারে শুধুমাত্র এই কোম্পানিটাতে ইনভেস্ট করতে চাইলে অবশ্যই স্টপ লস মানতে হবে, যেটা কিন্তু হবে 50 টাকা বা তার আশেপাশের লেভেলে। যাই হোক, এই ছিল আমাদের বেক্সিমকো ফার্মা অ্যানালাইসিস। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানান নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।